আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ তোমাদের মধ্যে যারা যারা চিন্তা করছো আমার এইচএসসির পড়াশোনা এখনো আপ টু দা মার্ক না, নিজে একটু আন্ডার কনফিডেন্ট কিংবা পড়াশোনায় হয়তোবা খুব একটা গতি তুলতে পারোনি, চিন্তা করছো এখন কিভাবে পড়াশোনা করলে আমি একটা প্রপার কামব্যাক দিতে পারবো, বা কামব্যাক বলা আসলে আমি এটা পছন্দ করি না, তুমি একটা রিস্টার্ট দিতে পারবা, সেই দিক থেকে এই ভিডিওটা তোমাদের জন্য লাইফ সেভিয়ার হইতে পারে। যারা যারা চিন্তা করছো আমার এখন পড়াশোনায় ভালো করার দরকার, এইচএসসিতে ভালো করা হুইচ রেজাল্টস ইন এ গুড রেজাল্ট ইন অ্যাডমিশন এক্সাম, অ্যাডমিশনে ভালো করা, এইচএসসিতে ভালো করা, এই ফোকাসে যারা আছো তাদের জন্য এই ভিডিও দেখাটা খুবই ম্যান্ডেটরি। এখন এটা আমি ট্রেডিশনাল বলবো না যে তুমি এটা পড়ো এটা পড়ো এটা করলেই হবে, তুমি পারবা। মোটিভেশনের বাইরেও কিছু লজিক্যাল কথাবার্তা থাকবে। সো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটা দেখার আগ্রহ আছে ফুল ভিডিওটা দেখবা। প্রথমত তোমার যদি কোনো একটা জিনিস অ্যাচিভ করতে হয় সেই জিনিসের পারপাসটা জানা দরকার। মোটিভেশন, এই ইউটিউবে মোটিভেশনাল ভিডিও দেখে সেই পারপাসটা বা সেই জেদটা উঠানো অনেক টাফ, হয়তো বা উঠবে একদিন দুই দিন পরে শেষ। বাট তুমি যদি ইনার মোটিভেশনটা বের করতে পারো যে আমার আসলে কেন ভালো করা দরকার, এই কোয়েশ্চেনটার অ্যান্সার যদি তুমি দিতে পারো, তাহলে ইট রেজাল্টস ইন এ লং টার্ম বেটারমেন্ট। তুমি লম্বা সময় মোটিভেশন ধরে ভালো করতে পারবা। সো আমাদের প্রথম যেটা দরকার সেটা হচ্ছে পারপাসটা ফাইন্ড আউট করা। তোমার কেন পড়াশোনায় ভালো করতে হবে, তোমার কেন পড়াশোনা করা দরকার, তোমার কেন এইচএসসিতে ভালো করা দরকার, এবং সেটাকে পুঁজি করে কেন তোমার অ্যাডমিশনে ভালো করা দরকার। এটার যদি তুমি প্রপার একটা সর্ট আউট করতে পারো, জিনিসটা ক্লিয়ার একটা আইডিয়া থাকে তোমার কাছে, শুধুমাত্র তখনই তুমি মোটিভেশন হারায় যে ফেলবা না, তুমি তখনই একমাত্র শুধুমাত্র রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করতে পারবা। পারপাস ফাইন্ড আউট করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে হোয়াই, কেন ভালো করতে চাও। এটা খুবই সত্যি কথা আমি বলতে চাই, ফ্র্যাঙ্ক কথা আমি বলতে চাই যারা যারা ভিডিওটা দেখছো। এইচএসসিতে ভালো করা কিংবা পড়াশোনায় খুবই ভালো রেজাল্ট করে সাকসেসফুল হওয়া এইটা সবার জন্য ম্যান্ডেটরি না। সাকসেসফুল শুধুমাত্র পড়াশোনা করেই হওয়া যায় এমনটা না, পড়াশোনার বাইরেও মানুষজন সাকসেসফুল আছে। অনেক মানুষ আছে যারা হয়তো বা একাডেমিক রেজাল্ট অত ভালো না, স্টিল তারা সাকসেসফুল। তোমার যদি এমন হয় তোমার অন্য কোনো কিছু করতে ভালো লাগে, তুমি অন্য কোনো কিছুতে ক্যারিয়ারে ভালো করতে চাও, অন্য কোনো স্কিল তোমার আছে, তুমি হয়তো বা ক্রিকেটার হইতে চাও, কিংবা তুমি হয়তো বা বিজনেস এখন থেকেই করতে চাও, যে কোনো কিছু হতে পারে, কিংবা তোমার ফ্যামিলি থেকে হয়তো বা ভালো করার প্রেশারটা নাই, তোমার ফিনান্সিয়াল ব্যাকআপ আছে ভালো, ফ্যামিলির অবস্থা ভালো, তুমি যদি কোনো মতো পড়াশোনা করো টুকটাক, তাহলে যেটুকু দরকার সেটুকু পড়াশোনা করলা, এবং তোমার পাবলিকে পড়তেই হবে এমন কোনো দরকার নাই, তুমি প্রাইভেটে খুব ভালো মতোই পড়তে পারবা, সেই ফিনান্সিয়াল সাপোর্ট তোমার ফ্যামিলি তোমাকে দিবে, ফ্যামিলি থেকে কোনো প্রেশার নাই। ইন দ্যাট কেস দেখা যায় যে আসলে তোমার এত ঝামেলা করে পড়াশোনা করার হয়তো প্রয়োজন নাও থাকতে পারে। এই সকল ক্ষেত্রে দেখা যায় যে মোটিভেশনটা আসে না। বাট তোমার নিজেকে প্রশ্ন করতে হবে যে আসলে কি আমার প্রয়োজন আছে কিনা পড়াশোনা করার। যদি আমার মতো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আসো, আমাদের ক্ষেত্রে এবং মেজরিটির ক্ষেত্রে এটা দেখা যায় যে একটা ভালো মতো পড়াশোনা করা বা এডুকেশন একটা খুব ইজি, তুলনামূলক অন্যান্য সাইডের চেয়ে ইজিয়ার একটা সিঁড়ি সফলতার দিকে যাওয়ার। আমি নিজে কখনো সফল হই নাই, কেউ কখনো সাকসেসফুল হয় না, বাট সাকসেসফুলের কত কাছাকাছি যাওয়া যায় সেটা চেষ্টা করে। এই রাস্তায় এডুকেশন খুব ভালো একটা হেল্প করতে পারে যদি তোমার অন্যান্য জায়গায় কোনো পথ না থাকে। যেমন হতে পারে মধ্যবিত্ত ফ্যামিলির যারা, তাদের ক্ষেত্রে খুব সহজেই একটা সোশ্যাল স্ট্যাটাস কিংবা খুব সহজেই একটা তোমার কি বলতে পারো সিকিউরিটি অর্জন করার একটা পথ হইতে পারে এডুকেশন। সে একাডেমিকে ভালো রেজাল্ট করলো, সে অ্যাডমিশনে ভালো রেজাল্ট করলো, তাহলে কিন্তু ইনস্ট্যান্টলি তার ফ্যামিলির মধ্যে বা তার এই যে ব্লাড লাইন, এই লাইনের মধ্যে একটা স্ট্যাটাসটা চলে আসে। তুমি দেখবা যে একটা ভালো স্টুডেন্ট এলাকায় কিন্তু সবাই তাকে একটা আলাদা চোখে দেখে, তার প্রতি একটা রেসপেক্ট থাকে আলাদা, এবং সে কিন্তু একটা কনফিডেন্স পায় যে না আমি ভালো করে আসছি, এবং সেই কনফিডেন্স কাজে লাগায় সে ইউনিভার্সিটি লাইফে আরো ভালো করতে পারে। তো তোমার যদি এরকম ব্যাকগ্রাউন্ড হয়, বুঝতে পারতেছ আমার কথা, যদি এরকম ব্যাকগ্রাউন্ড হয়, এরকম পারপাস হয় যে তুমি যদি পড়াশোনায় ভালো করতে পারো, এই অ্যাডমিশন রেসে যদি ভালো করতে পারো, তাহলে তোমার জন্য জিনিসটা অনেক হেল্পফুল হবে, তোমার জন্য জিনিসটা অনেক ইজিয়ার হবে নিজেকে আপলিফট করার জন্য, আরো বেশি জায়গায় পৌঁছানোর জন্য। তাহলে তোমার পড়াশোনাটাকে সিরিয়াসলি নেওয়া দরকার। এই জিনিসগুলো তুমি ফাইন্ড আউট করো। একটা সত্যি কথা বলি, আমি অনেক কষ্ট করে পড়াশোনা করে তোমার বুয়েটে আসছি। হ্যাঁ, একাডেমিকে ভালো মতো পড়াশোনা করা লাগছে, তোমাদেরকে যে বলতেছি একাডেমিকে তোমরা কামব্যাক দিবা, এরকম সিচুয়েশন কিন্তু আমার ফেস করে আসা লাগছে। জিনিসটা অনেক টাফ, দেখো অনেক কিছু এখানে লেখা আছে, অনেক টাফ জিনিসটা। আমি চাই আর যদি আমি কখনো ফিনান্সিয়াল এই পরিমাণ ফ্রিডম অর্জন করতে পারি, যে পর্যাপ্ত পরিমাণ ফ্রিডম আমার কাছে আছে, তাহলে কিন্তু আমি আমার সন্তানকে কখনো চাই না যে এত হেক্টিক একটা জায়গার মধ্যে দিয়ে যাক, আমি তাকে ফুল ফ্রিডম দিতে চাই। বুঝতে পারছো? সো এইরকম কিছু কেস থাকবে যখন তোমার আসলে পড়াশোনা করতেছো নাকি করতেছো না সেটা খুব মেজর একটা ফ্যাক্টর না, কারণ তোমার খুব ভালো ব্যাকআপ আছে।
খুব ভালো অন্যান্য স্কিল আছে, বাট যাদের, এবং এটা হচ্ছে মেজরিটি 80% স্টুডেন্ট যাদের একাডেমিক পড়াশোনাটা খুব ভালো একটা ওয়ে, খুব দ্রুত একটা স্ট্যাটাস অর্জন করার, খুব ইজিলি যেই জায়গায় রিচ করতে চাইতেছো সেই জায়গায় রিচ করার, তাদের জন্য পড়াশোনা করাটা খুব দরকার। এই জিনিসটা আগে নিজের মধ্যে ফিল করতে পারাটা দরকার, নিজের মধ্যে এই পারপাসটা ফাইন্ড আউট করা দরকার। তুমি কেন কেন তুমি ভালো করতে চাও, একাডেমিকে কেন ভালো করতে চাও, অ্যাডমিশনে কেন ভালো করতে চাও। আমি তোমাদের সাথে একদম রিয়েল টক করতেছি। মানে তুমি যদি, তোমাকে যদি আমি বলি হ্যাঁ তোমার ভালো করতেই হবে, পড়াশোনায় ভালো করতেই হবে, তাহলে তো আমার লাভ। কারণ যত বেশি পড়াশোনার দিকে তোমরা ঝুঁকবা তত বেশি দেখা যায় এর থেকে সেল বেশি হয়, তত বেশি আমরা রেভিনিউ জেনারেট করতে পারি। বাট আমি তো চাইতেছি তুমি তোমার কোনটা দরকার সেটা তুমি বুঝো। ওয়াই, কেন তোমার ভালো করতে হবে এটা তুমি আজকে থেকে বুঝো। কালকে থেকে এমনি এমনি পড়ার মোটিভেশনটা আসবে না। যখন তুমি দেখবা এই কারণে আমার পড়তে হবে, ওই সময় থেকে পড়ার মোটিভেশনটা আসবে। সব রোড ম্যাপ আমি বলবো, বাট এই মানে ইচ্ছাটা তৈরি করাটা অনেক দরকার। এই জন্য তোমাকে আমি বলতেছি, বুঝছো? হোয়াইটা ফাইন্ড আউট করো যে তোমার কেন আসলে ভালো করলে, তোমার জন্য কেন ভালো করাটা দরকার, তোমার জন্য কেন ভালো করলে ইজিয়ার হবে। এটা দরকার হলে লিখে রাখতে পারো, ডায়েরি মেনটেন করতে পারো, চোখের সামনে লাগাই রাখতে পারো, যে কোনো কিছু করো, এইটা ফাইন্ড আউট করো। এরপর তুমি যেই প্রিপারেশনটা নিতে চাচ্ছ, এইচএসসি তে ভালো করা বলো কিংবা ধরো অন্য কোনো এক্সামে ভালো করা, আমি তো এইচএসসি ফোকাস কথা বলতেছি। এইচএসসির একটা রেজাল্ট হচ্ছে পরবর্তীতে অ্যাডমিশনের রেজাল্ট। তো এটা কি আসলে ওয়ার্থ ইট? এটার অ্যান্সারও কিন্তু হোয়াইয়ের মধ্যে আছে। তুমি ভালো করে কি করতে চাও? যেমন আমি বললাম তুমি এইচএসসি তে ভালো করো, এটা তোমার খুব ভালো একটা একাডেমিক প্রিপারেশন দিবে। এটা ইউজ করে তুমি অ্যাডমিশনে ভালো করতে পারবা, সোশ্যাল স্ট্যাটাস অর্জন করতে পারবা, তোমার যেই সাবজেক্টে পড়তে ইচ্ছা সেই সাবজেক্টে হয়তোবা কম খরচে ভালো রেপুটেশন নিয়ে পড়তে পারতেছো। এইরকম জিনিসগুলো, এটা কি আসলে ওয়ার্থ ইট কিনা? অনেক কষ্ট হবে কিন্তু এই কষ্ট করাটা ওয়ার্থ ইট কিনা এটা চিন্তা করো। যদি আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলি, আমি যে পরিমাণ হ্যাসেলটা নিয়ে আসছি, যে পরিমাণ হার্ডওয়ার্কটা করে আসছি, কষ্টগুলো দেখে আসছি, এখন এসে আমার কাছে মনে হয় যে এটা ওয়ার্থ ইট ছিল। হ্যাঁ, এবং এই অবস্থায় যারা যারা আসছে আমার মতো, তাদের প্রায় 90%-এর কাছে জিনিসটা ওয়ার্থ ইট মনে হয়। কিছু 10% থাকে যারা ডিপ্রেশনে ভোগে, তাদের কাছে আসলে কখনোই ওয়ার্থ ইট মনে হইতো না জিনিসটা। বুঝতে পারছো? এই দুইটা কোশ্চেনের অ্যান্সার আগে বের করো এবং এটা ভালো মতো নিজেকে নিজে বুঝাও যে আমার এই জন্য আসলে ভালো করাটা খুবই দরকার। প্রতিদিন যখন তোমার এই কথাটা মনে পড়বে, প্রতি সকালে তুমি এটাকে মনে করাই দিবা নিজেকে, তখন দেখবা তোমার আলাদা করে মোটিভেশনাল ভিডিও দেখতে হচ্ছে না, তুমি নিজে থেকেই নিজেকে মোটিভেট করতে পারতেছো। আচ্ছা, আমরা ফাইন্ড আউট করলাম এবং আমি ধরে নিচ্ছি এতক্ষণ পর্যন্ত যদি তুমি ভিডিওটা দেখো, তাহলে হয়তোবা তোমার পড়াশোনায় ভালো করাটা দরকার। যদি দরকার না হয় চলে যেতে পারো, যদি দরকার হয় তাহলে কন্টিনিউ করো। দেখো, তুমি বুঝতেছো তোমার জন্য এটা ভালো করা দরকার, তোমার পারপোজটা আছে। You have cleared your purpose, you know your purpose, why you need to do better in HSC exam, in admission and overall in your studies. এখন প্ল্যানিংটা করতে হবে। হ্যাঁ ভাই, আমার ভালো করতে হবে। এখন এই ভালো করার জন্য আমার কোন রোড ম্যাপে আগানো দরকার, কিভাবে আগানো দরকার? দেখো, প্ল্যানিং তুমিই করবা, আমি করে দিচ্ছি না। সবার পড়াশোনার স্টাইল আলাদা, বাট কয়েকটা জিনিস মেনটেন করে তুমি প্ল্যানটা করবা, তাহলে দেখবে তোমার প্ল্যানটা খুবই খুবই ইফেক্টিভ হবে। প্রথমত 80-20 রুল, তোমরা সবাই শুনছো। 80-20 রুল মানে হচ্ছে পরীক্ষার ম্যাক্সিমাম জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা থেকে আসে। 20% টোটাল যে পড়াশোনা, তার 20% হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এই 20%-এর উপর ভিত্তি করেই 80% কোয়েশ্চেন আসে। বইয়ে অনেক কিছু আছে, বাট এর মধ্যে সিলেক্টিভ কিছু জিনিস আছে যেগুলো ইম্পর্টেন্ট। আমি আসলে তোমাকে 20% পড়তে বলবো না, আমি তোমাকে বলবো এই 80-20 রুল আলাদা। আমি তোমাকে বলবো তুমি টোটাল বইয়ের 80%-এর উপর ফোকাস রাখো, যে 80% আমি ভালো করব, 20% তুমি অ্যাভারেজ পড়াশোনা রাখো। আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি, আমার অর্গানিক কেমিস্ট্রিটা একাডেমিকে অত ভালো পড়াশোনা হয় নাই, এবং অর্গানিক কেমিস্ট্রিতে কিন্তু অনেক প্রিপারেশনের দরকার হয়। তো অর্গানিক কেমিস্ট্রি ছাড়া বাকি সব কিছুতে আমি আমার ভালো প্রিপারেশন রাখছিলাম, এবং অর্গানিক কেমিস্ট্রি সিলেক্টিভ কিছু টপিকে যেগুলো আমার কাছে ইজিয়াল মনে হয়েছে, টেস্ট পেপার থেকে যেগুলো আমি দেখছি বেশি আসে, নামকরণ কিংবা সিলেক্টিভ কিছু বিক্রিয়ার মেকানিজম, এই জিনিসগুলো আমি পড়ে গেছিলাম টেস্ট পেপার অ্যানালাইসিস করে। মানে আমি কিন্তু সবকিছু পড়ি নাই, আমি গুরুত্বপূর্ণ জিনিসগুলো পড়ছি যেটা আমার এইচএসসি এক্সামে লাগতো, পরে অ্যাডমিশনে যায় বাকিটুকু পড়ছিলাম। তো তোমার আসলে সব পড়ে ফেলবো, সব ফাটায় ফেলবো, এই চিন্তা করে আসলে তুমি একটু ডিমোটিভেটেড হয়ে যাবা, কারণ
সবকিছু আসলে শেষ করা পসিবল না। ইন দ্যাট কেস তুমি হ্যাঁ সবকিছুরই প্ল্যানিং করবা, বাট ইন ডিপ ডাউন তুমি এই আইডিয়াটা মাথায় রাখবা যে আমি আসলে সবকিছু কভার হয়তো বা করতে পারবো না, বাট এই 80% টপিক আমার কভার করতে হবে। এই 80% টপিক আমি খুব ভালো মতো একটা প্রিপারেশন নিয়ে এক্সামে বসবো। এখান থেকে মেজরিটি কোশ্চেন আসবে। এই 80% ভালো মতো পড়লেই দেখা যাবে হয়তো তুমি 97-98% কোশ্চেন ইজিলি আনসার করে আসতে পারবা। আর বাকি যেটুকু থাকবে সেটুকু পরে অ্যাডমিশনে তুমি কভার আপ করে ফেলতে পারবা। ঠিক আছে, এখন বাকি মানে এমন না আমি এটা খুলেই দেখি নাই, বাকি মানে হচ্ছে ওই পার্টে আমার আইডিয়া আছে জিনিসটা কিরকম, হয়তোবা অত অ্যাডভান্স লেভেলের প্রশ্ন আসলে ওই 20% থেকে আমি পারবো না, বাট এই 80% থেকে যাই আসুক আমি অ্যান্সার করতে পারবো। ঠিক আছে, নিজের উপর একটু ফ্লেক্সিবিলিটি রাখবা। একদম সবকিছু আমি বস হবো এটা আসলে একটু কঠিন। তোমার কিছু উইক জোন থাকবেই, কিছু উইক পয়েন্ট থাকবেই। এই উইক পয়েন্টগুলোতে তোমাকে একটু অ্যাভারেজ আইডিয়া আছে, আর বাকিটুকুতে তোমার খুব ভালো মতো একটা প্রিপারেশন নিতে হবে। এখন প্ল্যান আমাদের বানাইতে হবে, আমাদের হাতে কতটুকু সময় আছে, আমার কতটুকু অধ্যায় বাকি আছে, কতটুকু পড়া বাকি আছে, এই সবকিছু নিয়ে যখন বসছো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা ভুল হয় আমরা ডেইলি প্ল্যান বানাই যে আচ্ছা আমি আজকে এটা কমপ্লিট করব, কালকে এটা কমপ্লিট করব, পরশুদিন এটা কমপ্লিট করব। এটাতে কিছু সমস্যা আছে। সমস্যা হচ্ছে তুমি প্রত্যেক দিন তোমার সেম যাবে না। কোনোদিন তোমার পড়াশোনা খুব একটা হবে না, হয়তো 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে তুমি শেষ। কোনোদিন তুমি যাবে দেখবা 10 ঘন্টা 12 ঘন্টা পরে ফেলতে পারতেছো। ডেইলি আমাদের এনার্জি সেম থাকে না, ডেইলি আমাদের মোটিভেশন সেম থাকে না। সো ডেইলি প্ল্যান বানায় আসলে ডিমোটিভেট হওয়ার সম্ভাবনা বেশি। তুমি 3 দিন হয়তো ভালো মতো ফিল আপ করতে পারছো, 4 নাম্বার দিনে যে তুমি ফিল আপ করতে পারো নি, তখন তুমি ডিমোটিভেটেড হয়ে যাবা। এক্ষেত্রে আমি বলি উইকলি প্ল্যান করবা, এবং তুমি ম্যাক্সিমাম সিনিয়রের কাছেই শুনবা, সবাই তোমাকে বলবে একটা উইকলি প্ল্যান করো। আজকে শুক্রবার, আমি নেক্সট শুক্রবারের মধ্যে এই 2টা অধ্যায় এখানে কমপ্লিট করব, এখানে এই প্র্যাকটিস করব, এখানে এই অধ্যায় টেস্ট পেপারটা শেষ করব। উইকলি প্ল্যান রাখবা। এতে সুবিধা কি আমি বলি, উইকলি প্ল্যান রাখলে তোমার ডেইলি এই টার্গেটটা ফ্লেক্সিবল হয়। তুমি ধরো আজকে অনেক পড়াশোনা করছো, তোমার পড়া অনেক আগায় গেছে, তোমার মাথার মধ্যে আসছে যে ঠিক আছে আজকে অনেক পড়া হয়ে গেছে, পরের দিনে ভালো মতো পড়তে পারছো, খুব ভালো। 3 নাম্বার দিনে চাই হতেই পারে তুমি লো ফিল করতেছো, হতেই পারে তোমার এনার্জিটা কম। তখন তুমি যখন অল্প একটু পড়বা, যদি ডেইলি টার্গেট থাকতো তুমি ডিমোটিভেটেড হয়ে যেত, আল্লাহ আজকে তো আমি পড়তে পারলাম না। যদি উইকলি টার্গেট থাকে তুমি কিন্তু নিজেকে বুঝাইতে পারবা ঠিক আছে আজকে পড়া হয় নাই বেশি একটা, আগের 2 দিন তো পড়ছি, যেটুকু বাকি আছে আমি পরের 4 দিন আরো বেশি করে পড়বো, পরে উইকলি টার্গেটটা ফিল আপ করবো। তাহলে নিজেকে তুমি একটা আশ্বাস দিতে পারবা, তোমার মাথায় থাকবে হ্যাঁ আজকে আমার টার্গেট হচ্ছে আমি চাইতেছি এটুকু যদি শেষ করতে পারি তাহলে সপ্তাহ শেষে টোটাল জিনিসটা শেষ করা আমার জন্য ইজিয়ার হবে। কিন্তু তোমার খাতায় টার্গেটটা লেখা থাকবে উইকলি, যেন যদি তুমি ফিল আপ করতে না পারো ডেইলিটা, তোমার মধ্যে যেন একটু ওই যে অনুতপ্তবোধটা একটু কম হয়, তুমি যেন নিজেকে এটা আশ্বাস দিতে পারো যে আমি পরের দিন ভালো মতো পড়বো আমার উইকলি টার্গেটটা ফিল আপ করার জন্য। তুমি দেখবা অ্যাডমিশনে ডেইলি এক্সামের চেয়ে বেশি আমরা বলি উইকলি এক্সামে গুরুত্ব দাও, তখনও এই একই কারণে বলি যে উইকলিটা ওভারঅল তোমার সপ্তাহে ভালো দিন খারাপ দিন মিলায়ে তুমি উইকলিটাতে ভালো করতে পারবা। ডেইলিতে ভালো করাটা একটু টাফ ডেইলি প্ল্যানিং গুলোতে। সো উইকলি প্ল্যানিংটা মেনটেন করবা। হ্যাঁ, কতটুকু বাকি আছে, কত দিন বাকি আছে, আমার সপ্তাহে তাহলে আনুমানিক কতটুকু করে পড়তে হবে, সেই হিসাবে উইকলি প্ল্যান, প্রথমে প্ল্যানটা বানায় ফেলো, এরপরে তুমি পড়তে বসবা। বুঝতে পারছো? এই উইকলি প্ল্যানটা মেনটেন করাই লাগবে, এনিহাও করাই লাগবে, একদম সর্বোচ্চ চেষ্টা দিয়ে করা লাগবে। একদিন খারাপ গেলেও পরের দিন ব্যাকআপ দিয়ে দিতে হবে। ঠিক আছে, নিজেকে বাট ডেইলির মতো এরকম এত প্যারাময় নেওয়া যাবে না। উইকলি প্ল্যানিং করবা। উইকলি যখন প্ল্যানিংটা করবা কি কি জিনিস পড়ার প্ল্যান করবা, প্রথমত তোমার বেসিক গুলো প্ল্যান করবা, যে অধ্যায়গুলো তোমার কোনো বেসিকই নেই, তোমার আইডিয়াই নেই। কিছু অধ্যায় আছে তুমি হয়তো বা এগুলোর বেসিকটা জানো, প্র্যাকটিস হয় নাই। কিছু অধ্যায় আছে যেগুলো তোমার বেসিকও পড়ো নাই। তো যখন তুমি উইকলি প্ল্যানিং একটা অধ্যায় রাখবা, যদি বেসিক তোমার জানা না থাকে, বেসিক তুমি আগে কভার করবা। বেসিক কিভাবে কভার করবা? বেসিক তুমি ইউটিউব ভিডিও দেখে হতে পারে, বই পড়ে হতে পারে, পার্সোনাল টিচারের কাছে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। তুমি বেসিকটা রাখবা, কোর্সে থাকতে পারো কোনো, সেই কোর্স থেকে বেসিক ভিডিও আইডিয়াগুলো ক্লিয়ার করবা, নলেজগুলো গ্যাদার করবা ওই চ্যাপ্টারের, যে চ্যাপ্টারটা কি, কেন, কি বুঝাইতেছে, কোন ফর্মুলা কোন কাজে লাগে, বেসিকটা জানবা। এরপরে প্র্যাকটিস, এটা আমি খুবই গুরুত্ব দিব, তোমরা অনেকে প্র্যাকটিস করো না, এবং আমি যতগুলো সমস্যার কথা পাই তার মেজরিটি হচ্ছে আমি প্র্যাকটিস করি নাই। আমি সব ভিডিও দেখছি, ক্লাস দেখছি, পড়ছি, প্র্যাকটিস করি নাই, যার কারণে আমি কোশ্চেন অ্যান্সার করতে পারি না। অ্যান্সার করতে না পারলে লাভ কোথায়? অ্যান্সার যদি না করতে পারো, অ্যান্সার করতে পারতে হবে। তো অ্যান্সার করতে তখনই পারবা যখন তুমি প্র্যাকটিস করবা। প্র্যাকটিস কোন জায়গা থেকে করবো? প্র্যাকটিস তুমি করবা মেইন বুক।
মেইন বুকের অঙ্কগুলো প্র্যাকটিস করবা। মেইন বুকে খুব ভালো ভালো অঙ্ক আছে, মেইন বুকের সবগুলো অঙ্ক পারলে মনে হয় না আর মানে নতুন কোনো টাইপের অঙ্ক বাকি থাকে। এরপরে যেহেতু এইচএসসি এক্সাম ফোকাসড, এই জন্য টেস্ট পেপার সলভ করবা। আচ্ছা, এগুলো হয়ে গেল। যদি এমন হয় তোমার ব্যাকলগের পরিমাণটা কম, যে ভাই আমি আগে অনেক কিছু পড়ে ফেলছি, আমার আসলে অল্প একটা অধ্যায় বাকি আছে, সো প্রত্যেকটা অধ্যায় শেষ করার জন্য আমি অনেক সময় করে পাবো, তাহলে যদি হাতে সময় বের করতে পারো, ইন দ্যাট কেস তুমি তোমার যে ডিজায়ার্ড ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটির কোশ্চিন ব্যাংকটা দেখতে পারো, শুধুমাত্র তাদের জন্য যাদের পর্যাপ্ত পরিমাণ সময় আছে। যদি এমন হয় তুমি ভিডিওটা দেখতেছো আমার আসলে খুব বেশি পড়াশোনা হয় নাই, পড়াশোনার অবস্থা একটু বাজে, আমার প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট করার জন্য আসলে খুব বেশি সময় নেই, এগুলো করতে করতে সময় শেষ হয়ে যায়, তাহলে আসলে কোশ্চিন ব্যাংক করা তুমি টাইম পাবা না। বুঝছো, যে আমি একটা স্টার দিয়ে রাখলাম, যদি সময় থেকে করবা ভালো, না করতে পারলেও এই দুটা করতে পারলেও মোর দেন ইনাফ, কোশ্চিন ব্যাংক করার টাইম আছে অ্যাডমিশনে। আচ্ছা, তুমি প্র্যাকটিস করতেছো, তুমি বেসিক ক্লিয়ার করতেছো, তাহলে আমি যখন প্ল্যানটা বানালাম আমার এই চ্যাপ্টারে ধরো তাপগতিবিদ্যা আমি পড়বো, এই অধ্যায়ে আমি তাপগতিবিদ্যা পড়বো, তাহলে তাপগতিবিদ্যার আমি কনসেপ্টগুলো ক্লিয়ার করব, এবং তাপগতিবিদ্যার আমার যে মেইন বুকটা আছে, ইসাক স্যার হতে পারে, তপন স্যার হতে পারে, সেলু স্যার হতে পারে, আমার কাছে যে কোনো স্যার হইতে পারে, সেই স্যারের মেইন বইয়ে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সলিউশন আমি করতে পারি কিনা এটা আমি চেক করে নিব খাতায় করে, কিংবা যদি সহজ মনে হয় তাহলে মুখে মুখে ক্যালকুলেটরে সলভ করে ফেলবো। বুঝতে পারছো, প্র্যাকটিস করাটা অনেক দরকার। প্র্যাকটিস যখন করবা টাইম ধরে করবা, একটা অঙ্ক তুমি 1 ঘন্টা ধরে করতেছো এমনটা না, টাইম লিমিট দিয়ে দিবা যে একটা অঙ্ক আমি 5 মিনিট বা 6 মিনিটের মধ্যে করে ফেলবো। যদি না করতে পারি তাহলে হয়তো একটু দেখলাম কেন করতে পারলাম না, আমি কি কনসেপ্টটা জানি না, আমি কি ফর্মুলাটাই বুঝি না, কি কারণে আমি পারলাম না, নাকি আমার ক্যালকুলেশন মিস্টেক হয়েছে, যেই সমস্যাটা হচ্ছে সলভ করতে না পারার সেটার সলিউশন করতে হবে। আমি কনসেপ্টটা পারতাম না, এই জন্য আমি অঙ্কটা তাড়াতাড়ি করতে পারলাম না, তাহলে সেই কনসেপ্ট আবার পড়ে নিতে হবে, এগুলো হচ্ছে তোমার উইক জোন, এগুলোতে কাজ করতে হবে। তো প্র্যাকটিস করলে টাইম ধরে ধরে করবা, টাইম ম্যানেজমেন্ট খুবই ভালো হবে। কোনো অঙ্ক যদি না পারো, কেন পারো নাই এই আইডেন্টিফাইটা করবা, কারণ ওইটা তোমার হচ্ছে উইক জোন। এরপর আসো রিভিশন। তুমি যদি রিভিশন না দাও, 1 মাস কষ্ট করে পড়লা, পরের মাসে এই 1 মাসে সবকিছু ভুলে যাবা, আবার নতুন করে পড়তে হবে, খুবই সমস্যার কাজ, খুবই সমস্যার কাজ। এই জন্য রিভিশনটা দিবা। রিভিশন দেওয়া অনেকে প্যারা মনে করে, ভাই কখন রিভিশন দিব? প্রত্যেকদিন রাতে ঘুমাইতে যাওয়ার আগে তুমি 30 মিনিট সারাদিন কি কি পড়ছো সেটা রিভিশন দিবা, এটা তোমার ডেইলি রিভিশন। সপ্তাহ শেষে তুমি 2 থেকে 3 ঘন্টা এই সপ্তাহে কি কি পড়ছো তার রিভিশন দিবা। অনেকে বলবো ভাই 2-3 ঘন্টায় কি পুরো সপ্তাহ জিনিস রিভিশন দেওয়া যায়? অবশ্যই যাবে, কারণ না সপ্তাহ শেষে তুমি যেগুলো রিভিশন দিবা ওই পড়াগুলা তুমি তো ডেইলিতে একবার করে রিভিশন দিয়ে আসছো, একবার রিভিশন দিলে পরের বার রিভিশন দিতে সময় লাগে না। প্রত্যেকদিন রাতে যখন তুমি রিভিশন দিয়ে দিচ্ছ, মাথায় ভালো মতো সেট হয়ে যাচ্ছে, অথবা চাইলে পরের দিন সকালে রিভিশন দিতে পারো, বাট দিনের পড়া দিনের রিভিশন দিতে হবে একবার। যেহেতু তুমি আজকেই পড়ছো, আজকে রাতে বা কালকে সকালে রিভিশন দিতে 30 মিনিটের বেশি সময় লাগবে না, খালি উল্টাইলেই মনে পড়ে যাবে, কারণ আজকেই তো পড়ছো। সপ্তাহে শেষে তুমি 2-3 ঘন্টা নিবা, তোমার অলরেডি জিনিসগুলো একবার রিভিশন দেওয়া আছে, এই জন্য মাথার মধ্যে অলরেডি আছে, তুমি আবার 2-3 ঘন্টা উল্টাইলেই তোমার সবকিছু মাথার মধ্যে চলে আসবে, বা ম্যাক্সিমাম 4-5 ঘন্টা লাগতে পারে, এর বেশি লাগবে না। এরপর মাস শেষে তুমি 1 দিন বা 2 দিন রাখবা এই পুরা মাসে যা যা পড়ছো সবকিছু আবার রিভিশন দেওয়ার। কোন কোন ফর্মুলা তুমি পড়ছো, কোন কোন ম্যাথ তুমি ভুল করছো, কোন কোন এমসিকিউ তুমি ভুল করছো, কোন কোন ইম্পর্টেন্ট লাইন আছে, কোনটা কোন দাগানো লাইন আছে, সব তুমি উল্টা উল্টা যাবা। এখানে কিন্তু এর চেয়ে বেশি সময় লাগবে না, কারণ যা যা তুমি এখানে রিভিশন দিবা সবকিছু তুমি ডেইলিতে একবার রিভিশন দিছো, উইকলিতে একবার রিভিশন দিছো, বুঝছো? সো 3বার রিভিশন দিলে তুমি ওই জিনিসটা সহজে আর ভুলতেছো না, এটা মাথার মধ্যে অনেকটা গেঁথে গেছে। কিছু জিনিস আরো ঘন ঘন রিভিশন দিতে হবে, যেমন ধরো ম্যাথের কিছু চ্যাপ্টার আছে, ত্রিকোণমিতি আছে, ইন্টিগ্রেশন আছে, তোমার বায়োলজির কিছু টপিক আছে, কেমিস্ট্রির কিছু টপিক আছে, এগুলো তুমি যখনই সময় পাবা তখনই রিভিশন দেওয়ার চেষ্টা করবা, কারণ এগুলো ভুলে যায় অনেক সহজে। সো ইউজুয়ালি 3বার দিলেই সবকিছু মনে থাকার কথা, বাট কিছু কিছু টপিক আছে যেগুলো কিছু কিছু মানুষ বেশি ভুলে যায়, বায়োলজি, কেমিস্ট্রি, ম্যাথের কিছু টপিক, কিছু কিছু চ্যাপ্টার, ওগুলো তুমি যখনই সময় পাও, ফাঁকা টাইম বসে আসো, রিলসটা না দেখে একটু উল্টাই ফেলবা, দেখে ফেলবা সলিউশন গুলো, দেখে ফেলবা অঙ্কগুলো, তাহলে ভালো হবে। রিভিশন দিছো, বেসিক পড়া আছে, প্র্যাকটিস করা আছে,
এক্সাম দেওয়াটা দরকার। এক্সামটা দিতে পারলে ভালো, যদি এক্সাম দেওয়ার সময় বের করতে না পারো তাহলে অ্যাটলিস্ট চেষ্টা করবা এই প্র্যাকটিসটা ভালো মতো করার। যদি প্র্যাকটিস ভালো মতো করো তাহলে আসলে সবকিছুই হয়ে যায়। বাট যদি তাও একটু করার পর হাতে সময় যদি থাকে তোমার, তুমি একটু এক্সাম দেওয়ার চেষ্টা করবা সপ্তাহ শেষে, বা যদি একটা অধ্যায় কমপ্লিট হয়ে যায় তুমি দেখবা তুমি যে গাইডই ফলো করো, যে যেটাই করো না কেন, যদি গাইড টাইড নাও থাকে, বইয়ের শেষে কিছু সৃজনশীল থাকে না, তারপরে এখন তো আসলে গাইড নাই বললে আসলে ভুল হবে, অনেকের কাছে গাইড টাইড থাকে বা টেস্ট পেপার থাকে। টেস্ট পেপার শেষে দেখবে একটা চ্যাপ্টারের উপর মডেল টেস্ট দেওয়া থাকে, এই মডেল টেস্টগুলো টাইম ধরে তুমি অ্যাটেন্ড করবা, তাহলে এক্সাম দেওয়ার অভ্যাসটা তোমার মধ্যে তৈরি হবে। সিলি মিস্টেক কোথায় কোথায় করতেছো এটা তুমি বুঝতে পারবা। এক্সাম দেওয়াটা দরকার। যদি তুমি এক্সাম দাও তাহলে এক্সাম শেষে এভালুয়েশন করবা যে কোনটা কোনটা পারছো, কোনটা কোনটা পারো নাই। যেটা যেটা পারো নাই, কেন পারো নাই অ্যানালাইসিস করবা, এবং যেগুলো অ্যানালাইসিস করে ফেললাম এটা পারলাম না, সেইটা তুমি রিটার্গেট করে আমার পড়াশোনাটা করে ফেলবা। ঠিক আছে, আমি জড়তার ভ্রামকের এই অঙ্কটা এক্সাম দিছিলাম মডেল টেস্ট, এখানে পারি নাই, তাহলে জড়তার ভ্রামকের ওই কনসেপ্টটা তুমি আরেকবার রিভিশন দিয়ে আসো, তাহলে দেখবা তোমার মধ্যে অনেকটা ইজিয়ার হয়ে যাবে। যদি কোনো একটা অঙ্ক দেখো, আমি একটু বলে রাখি, যদি কোনো একটা অঙ্ক দেখো যেই অঙ্ক তুমি জীবনেও পারতা না, পরীক্ষায় চলে আসছে বা তোমার প্র্যাকটিস করার সময় চলে আসছে, তুমি হ্যাঁ ওই টপিকটা ভালো পারো বাট এই অঙ্কটা ইউনিক, অনেক কমপ্লেক্স, তুমি নিজে নিজে পারতা না, ইন দ্যাট কেস ওটা মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, আচ্ছা সিম্পলিসিটি রাখবা। আমি যেগুলো বললাম এর চেয়ে বেশি কিছু পড়ার দরকার নাই। অনেকে অনেক কিছু পড়তে যায়, অনেক মেটেরিয়ালস পড়তে যায়, 2টা 3টা রাইটার এই সেই, আসলে এত সময় পাওয়া যায় না, ওভারওয়েলমড হয়ে যায় যে এত কখন পড়বো এত পড়া। এই জন্য সিম্পল রাখবা জিনিসগুলো, সিলেক্টিভ কিছু জিনিস পড়বা। একটা রাইটারের বই এখন এই সময়, একটা রাইটারের বই, টেস্ট পেপার, সময় থাকলে একটা কোশ্চেন ব্যাংক দেখতে পারো, বা যদি সময় থাকে কোশ্চেন ব্যাংক দেখতে না চাও তাহলে একটা এক্সট্রা রাইটারের ম্যাথ দেখতে পারো ফিজিক্সের ক্ষেত্রে, বাট হায়ার ম্যাথে কেমিস্ট্রিতে দরকার নেই, একটা রাইটারই যথেষ্ট। ফিজিক্সে যদি সময় পাও তাহলে একটা এক্সট্রা রাইটার দেখতে পারো। ঠিক আছে, আচ্ছা এটা ছিল আমাদের প্ল্যানিং। এইভাবে তুমি তোমার উইকলি প্ল্যানটা সাজাবা যে আমার এইভাবে এই সপ্তাহটা টার্গেট করতে হবে। সপ্তাহ টার্গেট করলে কি হবে, তুমি ডিমোটিভেটেড কম হবা, ডিমোটিভেটেড কম হবা। না বুঝছো, এটুকু বুঝতে পারছো? এবার আসো, এবার হচ্ছে এটা পারফর্ম। আমি এই প্ল্যানটাকে বলি হচ্ছে 3P ফর্মুলা। 3P ফর্মুলা, পারপাস, প্ল্যানিং, পারফর্মিং। তুমি পারপাস তুমি জানো, প্ল্যানিং তুমি করছো, বাট পারফর্ম তোমাকে করতে হবে। পারফর্ম করার জন্য কি করতে হবে, পারফর্ম করার জন্য প্রথমত তোমাকে এই রিয়েলিস্টিক রিজালাইজেশনটা রাখতে হবে, যে আমি কি বললাম রিয়েলাইজেশন, তোমাকে রিয়েলিস্টিক রিয়েলাইজেশনটা রাখতে হবে যে তুমি যেটা টার্গেট নিছো উইকলি, হয়তোবা তুমি 100%টা কভার নাও করতে পারো, অনেক সময় হয়তোবা তোমার একটা টাফ টাইম যাইতে পারে, ইন দ্যাট কেস 80% 90% কভার হতে পারে। এখানে ডিমোটিভেটেড হওয়ার কোনো প্রয়োজন নাই, যতটুকু হয়েছে সেটাই বেটার, যতটুকু হয়েছে সেটাই ভালো, যেটুকু বাকি আছে তুমি পরে ডিস্ট্রিবিউট করে দাও, পরের উইকগুলোতে ডিস্ট্রিবিউট করে দাও। এই রিয়েলাইজেশনটা রাখবা, নিজেকে রোবট মনে করবা না, কারণ তোমার মধ্যে কিছু ফ্ল থাকবেই। হ্যাঁ, এই রিয়েলিস্টিক রিয়েলাইজেশনটা রাখবা, এবং যেটুকু যদি বাকি থাকে কখনো, ধরো তোমার 80% কিংবা 90% পড়া হয়েছে উইকলি টার্গেটের, যে 10-20% বাকি আছে সেই 10 থেকে 20% তুমি পরের উইকগুলোতে রিশিডিউল করে দিবা, যে ঠিক আছে সমস্যা নেই পরের উইকগুলোতে আমি পড়বো। অনেকে মনে করে যে ভাই এরকম করলে তো আমার অনেক গ্যাপ হয়ে যাচ্ছে। তুমি প্ল্যানিং করবা একদম পরীক্ষার আগের দিন পর্যন্ত, তো প্ল্যানিং করবা না যে হ্যাঁ আমার পরীক্ষা ফেব্রুয়ারির 1 তারিখে, তাহলে আমি জানুয়ারির 29 তারিখে বা 30 তারিখে যাই সিলেবাসটা হয়ে কমপ্লিট করবো। এটা তো তুমি করবা না, তুমি অ্যাটলিস্ট 1 মাস 1.5 মাস আগে শেষ করতে হবে, এই প্ল্যানিংটা করতেছো। তাহলে এখানে যদি একটু বাকিও থেকে যায় তোমার, একদম এই যতদিনের প্ল্যান করছো সেই দিন শেষে, তাহলে অল্প একটু বাকি থাকবে, হয়তোবা অল্প কিছু বাকি থাকবে, সেগুলো একটু টেনে পড়ে ফেলতে হবে, সেগুলো একটু টেনে তুমি পড়াশোনাটা করে ফেলবা। ঠিক আছে, তাহলে তুমি কি করলা, তুমি রিয়েলিস্টিক রিয়েলাইজেশনটা রাখছো, সেইটা তুমি পরে রিশিডিউল করতেছো যদি কোনো কিছু বাকি থাকে, এবং তোমার আসলে এই প্যারা নাও লাগবে না, কারণ যেই দিন তোমার পরীক্ষা তুমি তো অ্যাটলিস্ট তার 1-1.5 মাস আগে সিলেবাস শেষ করার প্ল্যানটা নিছো। সো অল্প কিছু বাকি থাকলেও তুমি ওই যে এক্সট্রা তুমি বাফার টাইমটা পাইতেছো না, ওই বাফার টাইমে তুমি পরীক্ষার পাশাপাশি টেনে পড়ে ফেলতে পারবা। বুঝছো, মডেল টেস্ট দিবা যে এইচএসসি এক্সামের আগে, ওই টাইমে তুমি টেনে কভার করে ফেলতে পারবা, ফেলা যাবে। বাট অ্যাটলিস্ট এখন যে অবস্থায় আছো তখন এই অবস্থা হচ্ছে ভালো অবস্থাতেই থাকবা, এটা হলো আমাদের প্লাস পয়েন্ট। দ্বিতীয়ত হচ্ছে ব্রেক টাইম। তোমার আমি বললাম না কখনো কখনো তুমি লো ফিল করবা, পড়তে ভালো লাগবে না, এরকম সময় যাবে, এটা তুমি তোমার ব্রেক টাইম ধরে নিবা। কিংবা কোনোদিন তোমার হয়তো একদম পড়তে ভালোই লাগতেছে না, সপ্তাহে 7 দিন একদম টানা পড়ার চেয়ে একদিন একটু কম পড়বা, ইচ্ছা করে কম পড়বা,
দিন একটু তোমার জন্য একটু গ্যাপ রাখবা যে আজকে আমার ব্রেক নিব। কারণ যেটা আমি একটু আগে বললাম, তুমি তো রোবট না, তাই না? তুমি রোবট না, তোমার একটু এন্টারটেনমেন্টের দরকার আছে, তোমার একটু রেস্টের দরকার আছে। আর যেমন ছোটবেলায় মনে করতো ফ্যান যদি সারাক্ষণ ঘুরতো, আমার বাসা থেকে এসে বলতো ফ্যানকে একটু রেস্ট দেওয়া লাগবে, ফ্যানও তো একটা জীবন আছে ফ্যানের মধ্যেও। তো তোমার মধ্যেও তো একটা জীবন আছে, আসলেই একটা জীবন আছে। এই জন্য একটু ব্রেক দিতে হবে একটু এন্টারটেনমেন্টের জন্য। এমন আছে, আমি হচ্ছে আমার একাডেমিক লাইফে আমি হোস্টেলে থাকতাম নটরডেমে। তো এই টেস্ট পরীক্ষার পর পর ফাঁকা টাইম ছিল, তো পড়তাম এরকম, আমি এই প্ল্যানেই পড়তাম। এবং একটা সময় ব্রেক নিতাম, একটু ঘুরতাম, একটু হাঁটতাম, একটু ফুটবল ফেডারেশন ছিল আমার পাশে, খেলা দেখতাম, বসে থাকতাম। এরকম নিজেকে একটু ব্রেক টাইম দিতে হবে, একটু সামলায় নেওয়ার জন্য। কারণ অলরেডি কিন্তু অনেক পেইন যাবে তোমার, সামলায় নিয়ে এসে আবার নতুন করে শুরু করতে হবে। নতুন করে শুরু করার এনার্জি তুমি কোথা থেকে পাবা? তোমার এই পারপাস থেকে পাবা। যখন লো ফিল করবা, এই পারপাসটার কথা মনে করবা, কেন এটা করতেছো, এটা করলে তোমার কি কি সুবিধা হবে, তোমার বাবা মা কত খুশি হবে, কিংবা তুমি তোমার লাইফে কতটুকু আগে যেতে পারবা, এটা নিজেকে রিয়েলাইজ করাবা যখন লো ফিল হবে। এবং গ্রাইন্ড টু দ্য এন্ড, একদম গ্রাইন্ডিং করতে হবে। গ্রাইন্ড মানে হচ্ছে তুমুল পরিশ্রম। 8 ঘন্টা পড়তে হবে, 7 ঘন্টা পড়তে হবে, 9 ঘন্টা পড়তে হবে, এমন কোনো কথা নাই। যতটুকু সুযোগ পাওয়া যায়, যতটুকু ম্যাক্সিমাইজ করা যায়, গুরুত্বপূর্ণ কাজ বাদে সেইটুকু সময় পড়াশোনার পেছনে ব্যয় করো। হ্যাঁ, এমন অনেকে বলবে ভাই সারাদিন পড়াশোনা করলে কি হয়? আমি কিন্তু শুরুতেই বলছি তোমার পারপাসটা ফাইন্ড আউট করো। তোমার পারপাস যদি হয়, তোমার পারপাস যদি পড়াশোনার সাথে ম্যাচিং করে, তাহলে কিন্তু পারপাসটা ম্যাচ করতে পারাটা দরকার। পারপাসটা অ্যাচিভ করার জন্য সবকিছু করাটা দরকার। সবকিছু, ওই যে হিন্দিতে একটা কথা আছে, সব কুছ দাও পে লাগা দো, তো সবকিছু এরকম লাগায় দেওয়াটা দরকার। গ্রাইন্ড করতে হবে, গ্রাইন্ড করতে হবে। এটা তো তোমাকে সারা জীবন গ্রাইন্ড করতে হবে না। এই সিজনটা কতদিন? এইচএসসি এক্সাম হবে, তারপর 3-4 মাস 5 মাস হতে পারে অ্যাডমিশন সিজনটা। এরপরে তো আসলে তোমার এত গ্রাইন্ড করতে হবে না, তাই না? তুমি যে পারপাসের কথা বলতেছো, সেই পারপাসের জন্য এই কয়দিন কষ্ট করাটা দরকার। এই জিনিসটা মাথার মধ্যে রাখবা। আর যদি দরকার না হয়, তুমি তো তাহলে প্রথমেই বাদ। তোমার তো পারপাসের এখানেই যে তুমি বাদ চলে গেছো, এত তো তুমি আসতাই না। এতদূর যখন আগে আসছো, কষ্টটাও করতে হবে। এবং লাস্টলি আমি তোমাকে যেটা বলবো, ডিসিপ্লিন ইজ মোর ইম্পর্টেন্ট, ডিসিপ্লিন ইজ মাচ মাচ গ্রেটার দেন মোটিভেশন। ইউটিউবে যে একটা মোটিভেশন দেখে 2 ঘন্টা 3 ঘন্টা পড়ার চেয়ে, শুরুতে এই পারপাসটা ফাইন্ড আউট করে তোমার গোলটা সেট করা এবং ডিসিপ্লিন, প্রত্যেকদিন সকালে পড়তে ভালো না লাগলেও টেবিলে বসা অ্যাটলিস্ট, এটা সবচেয়ে কঠিন। এটা সবাই করতে পারবে না, যে করতে পারবে সে আগায় থাকবে। বুঝছো, আমার এই ভিডিওটা হয়তো অনেক কয়েক লাখ স্টুডেন্ট দেখবে, বাট যে প্রত্যেকদিন সকালে পড়তে ভালো লাগতেছে না, স্টিল নিজের বডিটাকে উঠায় টেবিলে বসাইতে পারবে, যে আমি টেবিলে বসি, বইটা খুলি, এইটা যে করতে পারে, সে অনেকের চেয়ে আগায় যায়, সে ম্যাক্সিমামের চেয়ে আগায় যায়। সো ডিসিপ্লিনটা দরকার, মোটিভেশন হচ্ছে যে আমার অনেক মোটিভেটেড, আমি এখন অনেক পড়বো, পড়তে বসলাম, আমার একদম মোটিভেটেড লাগতেছে না, একটু ঘুমাই, বৃষ্টি হচ্ছে ভালো লাগতেছে না, একটু ঘুমাই। তার চেয়ে আমার তো পড়াটা দরকার, আমি একটু নিজেকে বডিটাকে উঠায় যায় টেবিলেটা বসি, উল্টাই আমার উইকলি কি প্ল্যান ছিল, উইকলি প্ল্যানটা আমি দেখি আজকে কি কতটুকু কভার করা যায়, যতটুকুই হোক আমি পড়বো আজকে। এই জিনিসটা, এই ডিসিপ্লিন, প্রতিদিন কষ্ট করার, প্রতিদিন গ্রাইন্ড করার যে ডিসিপ্লিন, সেটা মোটিভেশনের চেয়ে আগায় থাকবে অনেক। যে অনেক মোটিভেটেড, সে তো ভালো করবে। যে সিজনাল মোটিভেশনে থাকে, সে ভালো করবে না। বাট মোটিভেশন থাকুক না থাকুক, কেউ যদি ডিসিপ্লিনের মধ্যে থাকে, এই পুরো জিনিসটা ফলো করে, সে কিন্তু খুব ভালো ইজিলি করতে পারবে, যদি তার সাথে ভাগ্য বিট্রে না করে। ঠিক আছে, আমাদের সাথে তো ভাগ্যের তো উপরে তো কোনো কিছু নাই, আমরা চেষ্টা করতে পারি আর দোয়া করতে পারি আমরা যা অ্যাচিভ করতে চাই তার জন্য। এই ছিল আমাদের প্রপার 3P ফর্মুলা। আমি চাই যে শেষ পর্যন্ত ভিডিওটা দেখছো যারা, তোমরা একটু কষ্ট করে এই প্রতিজ্ঞাটা করো যে না ভাই, আমি আমার পারপাসটা ফাইন্ড আউট করব, আমি এভাবে প্ল্যানিংটা করব এবং এটা এক্সিকিউশনের সর্বোচ্চ আমার ফোকাসটা দিব। তাহলে কঠিন কিছুই না, সহজ আসলে কিছুই না, বাট কঠিন জিনিসটাকে তোমার কাছে অ্যাচিভেবল মনে হবে আস্তে আস্তে, এবং একদিনে আসলে হবে না। এটা কিন্তু একটা লম্বা প্রসেস, লং প্রসেসে ডিসিপ্লিন সবচেয়ে দরকার। এইভাবে তুমি 1 মাস 1.5 মাস কাজ করো, তুমি দেখবা তোমার নিজের মধ্যে তুমি একটা অন্যরকম ইমপ্রুভমেন্ট দেখতে পারবা। তোমাদের সাথে ছিলাম আমি পারভেজ আহমেদ। সবাইকে আসসালামু আলাইকুম।